যে কোনো মূল্যে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁয়ের পথসভায় তিনি একথা বলেন। এ সময় ফ্যাসিস্ট তৈরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এনসিপি নেতারা। পরে দিনাজপুর শহরে পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। দিনাজপুর থেকে এমদাদুল হকের ক্যামেরায় মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁও শহরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুমার নামাজের পর স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে তাদের গন্তব্য দিনাজপুর। এর মাঝে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পথ সমাবেশে অংশ নেন এনসিপি নেতারা। স্লোগানে মিছিলে বরণ করে নেন নাহিদ হাসনাত সার্জিসদের। পছন্দের প্রতীক শাপলা হাতে দেখা গেল তাদের। বক্তব্যে স্পষ্ট, নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে এনসিপি। যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে রাষ্ট্র কাঠামো পরিবর্তন হওয়া পর্যন্ত। এ সময় শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয়, এনসিপি উল্লেখ করে সকল আঞ্চলিক বৈষম্য দূর করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহেলিত রয়েছে, কিভাবে 54 বছরও এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের দাবি খুবই কম, খুবই সুস্পষ্ট। আমরা ভাতের অধিকার চাই, আমরা কাজের অধিকার চাই, আমরা চিকিৎসা চাই, আমরা শিক্ষা চাই। আমরা অন্য কোনো দেশের দালালি করব না। স্বাধীনভাবে মর্যাদা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব। এরপর দিনাজপুরের বিখ্যাত গোরে শহীদ বড় ময়দান থেকে পদযাত্রা শুরু করে তা শেষ হয় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে। বাংলাদেশে নতুন বন্দোবস্তের ধারণা নিয়ে, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই নিয়ে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ হয়েছে, বাংলাদেশে মৌলিক সংস্কার বাস্তবায়ন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে আরো এক ধাপ এগিয়ে নিতে এনসিপির যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এ সময় জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতির আহ্বান জানান এনসিপির নেতারা। দিনাজপুরের মধ্য দিয়ে রংপুর বিভাগের যাত্রা শেষ করলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় এভাবেই আরও 7টি বিভাগ সহ মোট 64টি জেলা চষে বেড়াবে দলটির নেতাকর্মীরা। তাই তো এই দলের নেতারা বলছেন, এসি রুমে বসে তারা রাজনীতিটা শিখতে চান না, তারা রাজনীতিটা শিখতে চান সাধারণ মানুষের কাছ থেকে, সাধারণ জনগণের কাছ থেকে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, দিনাজপুর। স্বরাষ্ট্র উপদেষ্টার উদাসীনতায় অভ্যুত্থানের 1 বছর পরেও গণকবরে জুলাই শহীদদের লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা যায়নি বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। হুঁশিয়ার করেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তা মেনে নেবে না ছাত্র জনতা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেন। এ সময় গণকবরে জুলাই গণ অভ্যুত্থানের যে সকল শহীদরা আছেন তাদের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর না করায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। গণ অভ্যুত্থানের পর 1 বছর হয়ে গেলেও এই লাশগুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা আছে তারা এই লাশগুলো এখান থেকে লাশগুলো উত্তোলন করে এগুলোর ময়নাতদন্ত করে ডিএনএ ম্যাচ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত হয় নাই। রাজনৈতিক দলগুলো যদি মনে করেন তারাই কেবল নীতি নির্ধারক, তাহলে তারা ভুল করছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি। ইন্টারিম গভর্নমেন্ট তো 3টা শর্তে আসলে মোটা দাগে তারা হলো গিয়ে ইসের ভিতরে ক্ষমতায় গিয়েছে। সেটা হলো বিচার এবং সংস্কারের প্রেক্ষিতে একটি সুষ্ঠু সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি, বিচার প্রক্রিয়ার নামে ঠন চলছে। বিচার প্রক্রিয়ার যে গতি
সেই গতি দেখলে কচ্ছপও মাঝে মাঝে লজ্জা পায়, এরকম একটা অবস্থা। এ সময় মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শহীদ রনির পরিবারের সাথে দেখা করতে যান তারা। এ সময় কান্না জর্জরিত কণ্ঠে রনির মা বলেন, জীবন দিয়েও শহীদের স্বীকৃতি পাননি তার ছেলে। আমি এখন কোনো জায়গা থেকে কিছু পাই না, সরকার আমারে কোনো স্বীকৃতি দেয় নাই। শহীদ রনির মায়ের কান্না আর দাদির কান্না, তার বোনের কান্না আমরা দেখতে পাচ্ছি। এই আর এক ফোঁটা কান্না যাতে না ঝরে, ইন্টারিম অবিলম্বে এই ব্যবস্থাটা গ্রহণ করুক। শহীদ রনিকে অবিলম্বে বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, সেই শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। মাসব্যাপী শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত করবেন সংগঠনটির নেতৃবৃন্দ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ভোট কেন্দ্রে মাস্তানি ও কালো টাকার খেলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ 17 বছর পর রংপুরে অনুষ্ঠিত দলের জনসভায় তিনি বলেন, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াত। এ সময় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া দেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তরিক ইসলাম। প্রায় 17 বছর পর মহানগর ও জেলা শাখার উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয় রংপুর শহরে। এর মাধ্যমে রংপুরের রাজনীতির মাঠে নিজেদের শক্ত অবস্থান জানান দিল জামায়াত। দুপুরের আগে থেকেই রংপুর জেলা স্কুল মাঠে ঢল নামে হাজারো মানুষের। সমাবেশ শুরুর আগে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রংপুর জেলা স্কুল মাঠ। দীর্ঘদিন পর সমাবেশে বক্তব্য রাখেন মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহার। জুলাই আগস্টের হত্যাকারীদের বিচারের দাবি জানান স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। যারা এই মানবতা বিরোধী অপরাধে জড়িত হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মৌলিক সংস্কার শেষে পিআর পদ্ধতির মাধ্যমেই দিতে হবে নির্বাচন। মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে দাবি করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত চলবে লড়াই। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না, কোন প্রশাসনিক coup করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। বিভাগীয় এই সমাবেশে রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনে আগামী নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে জামায়াত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সংবিধান ছুঁড়ে ফেলার কোনো জিনিস নয়, এর সাথে জাতির অস্তিত্ব মিশে আছে। সংস্কার শেষে এই সংবিধানের অধীনেই দেশ চলবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসবে রিজভী বলেন, দুর্বৃত্তদের দখলে এদেশকে ঠেলে দেওয়া যাবে না। দলের মধ্যে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে বিএনপি আপোষহীন। ইতোমধ্যে 4 থেকে 5 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলের নামে যারা দুর্বৃত্তায়নের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপির এই মুখপাত্র। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা। দুই একজন দুষ্টের জন্য, দুই একজন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দল বদনাম হোক, এটা আমরা কখনো চাই না। এ ব্যাপারে সবসময় কঠোর হস্ত, এবং এই দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে আমরা অত্যন্ত জনপ্রিয়। 2008 সালের নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করে যারা তার উপর নির্যাতন করেছে 111-এর সেই কুশীলবরা এখনো বাইরে কেন, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গায় কৃষক দল আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য বাংলাদেশের মানুষ 20 বছর অপেক্ষা করেছে উল্লেখ করে দুলু আরও বলেন, পিআর নামে নতুন যে ভোট পদ্ধতি চালু হচ্ছে সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে।
2007 সালে বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করল, যারা খালেদা জিয়াকে গ্রেপ্তার করল, যারা তারেক রহমানকে পঙ্গু বানালো, তারা কেন আমাদের এখনো ঘুরে বেড়াচ্ছে? কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না? পর্যায়ক্রমে রাজধানী থেকে তুলে দেওয়া হবে ব্যাটারি চালিত সব অটোরিকশা, শুধু চলবে বুয়েটের তৈরি ইলেকট্রনিক বা ই রিক্সা। এটিএন বাংলাকে এ তথ্য জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এসব রিক্সা কিনতে খরচ পড়বে 1.5 লাখ টাকা। নগরবাসী বলছেন, অটোরিকশা বাতিলের আগে বিকল্প ব্যবস্থা না করলে পরিবহন সংকট দেখা দিতে পারে। রিপোর্ট মাহবুব কবির চপলের। একসময় বলা হতো রিকশার শহর ঢাকা, এখন বলা হচ্ছে অটোরিকশার শহর। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব বাহন, পাল্লা দিচ্ছে বাস ট্রাকের সাথে। কোনো ধরনের নীতিমালা না থাকায় ইচ্ছামতো তৈরি করা হচ্ছে এসব পরিবহন। স্কুলের শিক্ষার্থীদেরও বহন করা হচ্ছে, এমনকি হাইকোর্টেও দাপিয়ে বেড়াচ্ছে। ব্যাটারি চালিত গাড়ি তো আপনার নিষিদ্ধ করা, হাইকোর্ট থেকে নিষিদ্ধ করে দিই। আপনি হাইকোর্টে বসে আছেন? আইসি মনে করেন আমি তো একবারই করলাম না, চালাই না, আমি তো ভ্যান গাড়ি চালাই। ব্যাটারি চালিত অটোরিকশা যাতায়াত সহজ করেছে, তবে বেপরোয়া চলাচলে যাত্রীদের ঝুঁকি বাড়াচ্ছে। এসবের পরিমাণ এত বেড়েছে যে যানজট সৃষ্টি করছে। হঠাৎ ব্রেকটা একটু সমস্যা হয় অনেক সময়, মানে অনেক ফোর্সফুলি যখন চলে তখন একটু ভয় লাগে। কিছু ক্ষেত্রে যদি বলা যে সুবিধা আছে, হ্যাঁ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছায় যাচ্ছি বা সামথিং, আর ভাড়াটাও কিন্তু নর্মাল যে রিক্সা তার থেকে কম হয়, হ্যাঁ, কিন্তু রিস্কি তো হয়। কিছু রাস্তা হচ্ছে একটা নির্দিষ্ট করে দিক সরকার, গভর্নমেন্টের নির্দিষ্ট করে দিক, হ্যাঁ, মেন রোডে না আসা হোক। অটোরিকশা নিয়ন্ত্রণে ই রিক্সা তৈরি করেছে বুয়েট, দাম পড়বে প্রায় 1.5 লাখ টাকা। আগস্ট থেকে রাজধানীর পল্টন, ধানমন্ডি, উত্তরা এলাকায় চলবে এসব বাহন। এজন্য চালকদের প্রশিক্ষণ দেয়া হবে, নিতে হবে লাইসেন্স। পর্যায়ক্রমে রাজধানীর ব্যাটারি চালিত সব অটোরিকশা ডাম্পিং করা হবে বলে জানান ঢাকা উত্তরের প্রশাসক। ট্রেনিংয়ের পরে তারা সার্টিফিকেট পাবেন, সেই সার্টিফিকেট নিয়ে তারা যখন এটা আমাদের কাছে আসবেন, আমরা তাদেরকে তখন রিক্সাটা কিনতে দিব, ঠিক আছে? এবং এটা একটি মানে ভোটার আইডি কার্ডের এগেইনস্টে সর্বোচ্চ আমরা একটি রিক্সা দিব, এবং এগুলা জোন ভিত্তিক হবে। উত্তরের রিক্সার দক্ষিণে যেতে পারবে না, এবং মেইন রোডে কোনো রিক্সা উঠতে পারবে না। এগুলো ডাম্পিং করতে হবে, এগুলো তো অবৈধ। সবগুলো আলটিমেটলি গ্র্যাজুয়ালি আমরা ডাম্পিং করব, কারণ হচ্ছে যে এটা তো রিস্কি। না না, এগুলো এখনকারগুলো বানাতে তো 1,30,000 মতো লাগে, 1,20,30 এরকম লাগে, যেগুলো সুন্দর সুন্দর করবে। তো সুতরাং এটা বেশি, আর এটা তো বৈধ। 1.5 লাখ টাকা আমার কাছে নাই, আর আমরা 1.5 লাখ টাকা গুছাইতে পারি না। আমরা যে এটাই ভাড়া চালাই, মনে করেন 400 টাকা জমা দিই। মালিক যদি কিনে ভাড়া দেয় তাহলে চলার সামর্থ্য আছে, কিনার সামর্থ্য আমাদের নেই। আমাদের সমস্যা হবে আমাদের ফ্যামিলি নিয়ে চালানোর জন্য। এসব অটোরিকশা চালকদের কষ্ট কমিয়েছে, চলাচলও দ্রুত হচ্ছে। প্রশিক্ষণ কিংবা নীতিমালা না থাকায় ঝুঁকি বাড়ছে। তারপরও পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত বাতিল না করবার পরামর্শ নগরবাসীর। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।